ইরান সরাসরি হুমকি দিয়েছে এবার যদি আমেরিকা এবং ইসরায়েল হামলা চালায় তাহলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়া হবে। আপনাদের নিশ্চয়ই গতকালকে বলেছিলাম ইরান এমন হুমকি দিয়েছে যার মাধ্যমে চমক দেখাবে। সেই চমক কী এবং এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাবে বলল, আসলে সেটা কি, কোথায় নিয়ে যেতে চায়, এ বিষয়ে আলোচনা থাকবে। আর আলোচনা থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেছেন নেতানিয়াহু যদি কখনো দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে ফ্রান্স, ইটালি থেকে আরও কয়েকটা দেশ গাজায় যে সমুদ্র ফ্লোটিলা যাচ্ছিল সেখানকার লোকজনকে আটক করা এবং তাদের উপর নির্যাতন করার জন্য ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে। এপাশে সবচেয়ে বড় যে ইন্টারেস্টিং খবর, যেটার ব্যাপারে হয়তো আপনাদের অনেক আগ্রহ আছে, সেটা হচ্ছে চীন এবং রাশিয়ার দুই প্রেসিডেন্ট যৌথ ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য চীন এবং রাশিয়া সক্রিয়ভাবে কাজ করছে এবং এই কাজ অব্যাহত রাখবে। পাশাপাশি রাশিয়া এবং চীনের প্রেসিডেন্ট ইরানে হামলার জন্য আমেরিকা এবং ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। এদিকে এক সপ্তাহের ভিতরে দ্বিতীয়বারের মতো ইরান সফরে গেলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম আলোচনা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান একেবারে সরাসরি ঘোষণা করেছে এবার যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, আমেরিকা এবং ইসরায়েল যদি হামলা চালায়, তাহলে শুধু ইরানের না, মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ টেনে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ যুদ্ধকে মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়া হবে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, গতকাল আমি বলেছিলাম ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন, গতকালকের কথা বলছি, যে এবার যদি আমেরিকা যুদ্ধ শুরু করে তাহলে অনেক চমক থাকবে। আমি বলেছিলাম সেই চমকের ভিতরে কি কি থাকতে পারে। ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে, মানে সময়ের পরিক্রমায় তারা পরমাণু অস্ত্র বানিয়ে ফেলবে এবং ব্যবহার করে ফেলতে পারে। পাশাপাশি তারা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যা আমেরিকার ভূখণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। তাদের হাতে কিন্তু আইসিবিএম অর্থাৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। আজকে আইআরজিসির পক্ষ থেকে ঘটনাটা যথেষ্ট পরিষ্কার করা হয়েছে। আইআরজিসির কমান্ডার তিনি বলেছেন যে এবার যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে চলে যাবে, খেয়াল করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি একদম ক্লিয়ারলি বলেছেন যে ইরান উপকরণ ব্যবহার করবে এবং নতুন ফ্রন্ট খুলবে যাতে আমেরিকা চমকে যাবে, তাদের জন্য চমক থাকবে, এটা সারপ্রাইজ, বিস্ময় থাকবে। তো এই যে টুলস ব্যবহার করে এমন কিছু উপকরণ ব্যবহার করবে, সেই উপকরণটা কি? আমি মনে করি সেই উপকরণটাই হচ্ছে আমেরিকার মাটিতে ইরানের হামলা করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা। এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যে ক্ষেপণাস্ত্র আমেরিকার মাটি পর্যন্ত পৌঁছাবে। এটা হলো উপকরণ। এবং সেই উপকরণ হতে পারে পরমাণু বোমা। অর্থাৎ আমেরিকা যদি বারবার বলছে যে তারা পৃথিবীর থেকে ইরানকে মুছে দেবে, যদি ব্যাপারটা তাই হয় তাহলে ইরান একই রকম জবাব দেবে। এইটা মোটামুটি আজকে আইআরজিসির পক্ষ থেকে ক্লিয়ার করা হয়েছে। এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলা হলো যে নতুন ফ্রন্ট খুলবে, কালকে বলেছিল, সেই নতুন ফ্রন্টের ব্যাখ্যা হচ্ছে এইটা যে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে নিয়ে যাবে যুদ্ধ, তার মানে আমেরিকায় যুদ্ধ পৌঁছে যাবে। এই বিষয়ে ইঙ্গিত করে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ একটা পোস্ট দিয়েছেন। তিনি আমেরিকার ভূখণ্ডকে ইঙ্গিত দিয়ে এই পোস্ট করেছেন। সেই পোস্টে বলেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি গতকাল একটা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আসলে আমেরিকা ইরান কেউই আর যুদ্ধ চায় না, শান্তি চায়, চুক্তি চায়। এবং এইরকম যুদ্ধ হলে এই হিলিবিলি অর্থাৎ আমেরিকার একদম প্রান্তিক জনগোষ্ঠী যারা ট্যাক্স দেয়, যুদ্ধের ভেতরে থাকে, মানে যুদ্ধের ক্ষয়ক্ষতি তাদের উপর দিয়েই বেশি যায়, সুযোগ সুবিধা বঞ্চিত ইত্যাদিতে, এই সমস্ত মানুষের জন্য কষ্ট হয়ে যাবে যদি আর একটা যুদ্ধ হয়। বাকের কলিবাফ সেই কথাই বলেছে যে জেডি ভ্যান্স যেটা বলেছেন কথাটা সত্যি। আমেরিকা যদি আর কোনো রকমের হামলা চালায় তাহলে আমেরিকার প্রান্তিক জনগণ গোষ্ঠী এবং সুবিধা বঞ্চিত লোকজনের উপরেই চাপটা যাবে এবং আমেরিকার এলিট শ্রেণীর লোকজনের কারণে এই পরিস্থিতির মুখে তারা পড়বে। অর্থাৎ আমেরিকায় হামলা হতে পারে, আমেরিকার জনগণ সাফার করতে পারে এবং আমেরিকার জনগণের জন্য তা দুর্বিষহ একটা পরিস্থিতি তৈরি করতে পারে। ইরানের পক্ষ থেকে একেবারে পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো রকমই ছাড় দেবে না ইরান, কোনো রকমই দ্বিধা করবে না, বরং এবার চূড়ান্ত সিদ্ধান্তমূলক কঠোর জবাব দেবে ইরান। এই কথা ইরানের ঘোষণা, আজকের ঘোষণা। ইরানের মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে জাতীয় সংসদের স্পিকার এবং বিভিন্ন পর্যায়ের কমান্ডার তারা সবাই একই কথা বলছে। ফলে ইরান কোনো মতেই থামবে না আমেরিকাকে জবাব দেওয়ার ক্ষেত্রে। এদিকে মজার একটা কথা বলি, যখন
এইরকম একটা ব্যাপার স্যাপার। তখন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন যে হামলা না করে কূটনীতিকে আরও বেশি, কূটনৈতিক প্রচেষ্টাকে আরও বেশি সময় সুযোগ দেওয়ার জন্য। আর এপাশে কাতার বলেছে যে শান্তি প্রতিষ্ঠার জন্য, চুক্তির জন্য পাকিস্তানের মধ্যস্থতায় কাজ চলছে, আলাপ আলোচনা চলছে, বাট এটার জন্য আরও সময় লাগবে। এপাশে ইসরায়েলে ট্রাম্পের একটা বিলবোর্ড টাঙানো হয়েছে, সেখানে বলা হচ্ছে মিস্টার ট্রাম্প আপনি আপনার বাকি কাজ শেষ করুন। তার মানে ইরানের উপর আবার হামলা চালিয়ে ইরানকে তছনছ করে দিন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিন, ইরানের জনগণকে ধ্বংস করে দিন, ইত্যাদি ইত্যাদি। ডোনাল্ড ট্রাম্প আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। হোয়াইট হাউসের বলরুম তৈরি করা হচ্ছে, সেই উদ্বোধনী কাজের পরে সম্ভবত তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেছেন আমি হয়তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে পারি। কিছুদিন আগে তিনি বলেছিলেন যে আমি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট পদে নির্বাচন করব। এখন তিনি বলছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে তিনি নির্বাচন করবেন, এবং তিনি বলছেন যে আমি একটা জনমত জরিপ করেছি, তাতে 91% লোক চাই যে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী হই। মানে এই লোকটার মাথায় কি আছে এবং তিনি কি বোঝেন, কি করেন, কি খান, কোথায় কতটুকু ঘুমান আমি জানি না, কিন্তু কী সব বলেন এগুলো আমি বুঝে পাই না। যাই হোক, তারপরে একটা কথা বলা যায় যে তিনি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন বা হতে পারেন বা হওয়ার আকাঙ্ক্ষা তার ভেতরে আছে, এর অর্থ হচ্ছে যে আসলে তিনি আমেরিকা এবং ইসরায়েলকে আলাদা করে দেখেন না। তার দৃষ্টিতে যেটা ইসরায়েল সেটাই আমেরিকা, আর যেটা আমেরিকা সেটা ইসরায়েল। এবং আমিও এই কথাই বলে থাকি, ইসরায়েল প্রকৃতপক্ষে আলাদা কোনো দেশ না, এটা আমেরিকার 51তম অঙ্গরাজ্য, স্টেট, অথবা আমেরিকার একটা সামরিক ঘাঁটি যা রক্ষার দায় দায়িত্ব আমেরিকানদের। সুপ্রিয় দর্শক, ফিলিস্তিন এবং ইসরায়েল প্রসঙ্গ যখন চলে এলো, তখন আমি এই প্রসঙ্গে কথাগুলো শেষ করি। আপনারা সবাই জানেন গাজা ফ্লোটিলার নতুন করে পাঠানো হয়েছিল। সেই সমুদ ফ্লোটিলার যে সমস্ত লোকজন 400-450 লোক, তাদের সবাইকেই প্রায় আটক করেছে এবং তাদের সাথে অমানবিক ব্যবহার করা হচ্ছে। তাদেরকে খাদ্য খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে না, চিকিৎসা দেওয়া হচ্ছে না, তারা হাঙ্গারি স্ট্রাইক করেছে এবং তাদের সাথে যাচ্ছে তাই বাজে ব্যবহার করা হচ্ছে, আটক রাখা হয়েছে। তার ভিতরে দক্ষিণ কোরিয়ার 2জন নাগরিক আছে এবং বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশের, ইটালি, ফ্রান্স, বিভিন্ন দেশের লোকজন আছে, জার্মানির, তুরস্কের, পাকিস্তানের, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের লোকজন আছে, আমেরিকার আছে। তো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে তিনি বলেছেন তার দেশের 2 নাগরিককে যে আটক করেছে এবং এরকম অমানবিক অবস্থায় রেখেছে, এই কারণে তিনি প্রচণ্ড ক্ষোভের সাথে ক্ষিপ্ত হয়ে বলেছেন নেতানিয়াহু যদি দক্ষিণ কোরিয়ায় আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এবং আইসিসি কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলছে যে আমরা এই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা অনুসরণ করে আমরা নেতানিয়াহুকে গ্রেপ্তার করব। সে আমাদের দেশের নাগরিকদের এইভাবে সে আটক রেখেছে এবং তাদের উপর এরকম জুলুম করছে, অত্যাচার করছে, তাদের টর্চার করছে। ইসরায়েল যাদের আটক করেছে তার ভিতরে ফ্রান্স, ইটালি, বিভিন্ন দেশের লোকজন আছে। ইটালি, ফ্রান্স, এই সমস্ত কয়েকটা দেশ ইসরায়েলের রাষ্ট্রদূতকে, যে দেশের ঘটনা সেই সে দেশের ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। তো কেন এটা করা হলো ব্যাখ্যা? তার মানে পৃথিবীতে ইসরায়েল এত বেশি কোণঠাসা হয়ে পড়ছে, এত বেশি ঘৃণার পাত্র হচ্ছে। 2 দিন আগে আপনারা নিশ্চয়ই জানেন ইউরোভিশনে কিন্তু ইসরায়েল অংশগ্রহণ করেছে বলে স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, এরকম 4-5টা দেশ ইউরোভিশন বয়কট করেছে। ইউরোপের দেশ তারা। আপনি ভাবতে পারেন ইসরায়েলের অবস্থা কোথায়। সেই ইসরায়েল ট্রাম্পকে উস্কানি দিচ্ছে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য। আমি মনে করি যে এই উস্কানিতে পড়ে যদি ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালায়, তাহলে এবার ইসরায়েলের অস্তিত্ব রাখবে কিনা ইরান সন্দেহ আছে। কারণ ইরান অনেক বেশি অ্যাডামেন্ট ইসরায়েলের এই ধরনের উস্কানি বন্ধ করার জন্য। এই ধরনের উস্কানি বন্ধ করার জন্য অ্যাডামেন্ট থেকে যদি উস্কানি বন্ধ করতে হয়, তাহলে ইসরায়েলের উপরে এমন আঘাত করতে চাইবে ইরান যাতে তার উস্কানি বন্ধ হয়। আমি একটু আগেই বলছিলাম যেখানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী 1 সপ্তাহের ভিতরে 2 বার ইরান সফরে গেল, আবার আজকে উনি সফরে গিয়েছেন নাকাবি। তিনি চেষ্টা করছেন বা পাকিস্তান চেষ্টা করছে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তি হতে। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, ডোনাল্ড ট্রাম্পের কথায় তো আসলে কোনো যায় আসে না, তিনি কখন কি বলেন আর কখন কি বলেন না বলা মুশকিল। তিনি একবার বলেন চুক্তি হয়ে যাবে, ইরান পাগল হয়ে গেছে চুক্তি ছিল, আবার তিনি বলেন যে চুক্তি না করলে কিন্তু হামলা করা হবে। আজকেও তাই বলেছে। সেক্ষেত্রে এইরকম লোকের সাথে চুক্তিতে যাবে কিনা ইরান, সেটা একটা ব্যাপার, কঠিন হবে। তো তারপরেও পাকিস্তানের পক্ষ থেকে খুব চেষ্টা চলছে। এই চেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে ইরান সফরে গেছেন। কিন্তু এবং এমন হতে পারে, বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তিনি আবার হয়তো আগামীকাল ইরান সফরে যেতে পারেন। তো যখন বিশ্বের সব জায়গা থেকে কূটনীতির ব্যাপারে কথা বলা হচ্ছে, যুদ্ধ না শান্তি চুক্তি, এই ব্যাপারে কথা বলেছে, তখন ইসরায়েল কিন্তু ঠিকই উস্কানি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝেই ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে, যুদ্ধের হুমকি দিচ্ছে।
আর ইরান সেই কারণে তাকে পুরোপুরি প্রস্তুত থাকতে হচ্ছে। এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে আমরা যদি নতুন করে আমেরিকার সাথে কোনো আলোচনায় বসি তাহলে প্রয়োজনে আমরা আমাদের পেছনে ক্ষেপণাস্ত্র লঞ্চার নিয়ে বসবো। তার মানে যদি হামলা করে তো ওইখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে। এটার মানে হচ্ছে যে ইরানের যুদ্ধ প্রস্তুতি কেমন সেই কথা তিনি পরিষ্কার করে দিলেন। তো এই শান্তির পক্ষে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আপনারা সবাই জানেন গতকালকে প্রেসিডেন্ট পুতিন চীন সফরে এসেছিলেন। তিনি সেখানে গতকাল এবং আজ 2 দিন মিলে মোটমাট ঘন্টা মাপলে 1.5 দিন হবে হয়তোবা, বাট তারিখ হিসেবে 2-3 19 এবং 20 তারিখ এই 2 দিন তিনি চীন সফর করলেন এবং আজকে তিনি দেশে ফিরে যাচ্ছেন। তো এই সময় 40টির বেশি চুক্তি হচ্ছে। দুই দেশের ভিতরে সম্পর্ক এত বেশি ভালো দেখানো হয়েছে যে ফর্মাল ইনফর্মাল সব রকমের বৈঠক হয়েছে, কথা হয়েছে, চা চক্র হয়েছে পুতিনের সাথে শি জিনপিংয়ের, এবং যৌথ ডিক্লারেশন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার পরে কিন্তু যৌথ ঘোষণায় সই করেনি, যৌথ ঘোষণা আসেনি, কিন্তু শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের ভেতরে বৈঠকের পর ফাইনালি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। যৌথ ঘোষণায় তারা পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন যে ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা যে হামলা চালিয়েছে এটা অন্যায় হয়েছে, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে মৌলিক নীতি আছে সেইটা লঙ্ঘন করা হয়েছে, এবং তারা আমেরিকা ইসরায়েলের নিন্দা জানিয়েছে। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইরানের জন্য রাশিয়ার একেবারে অকুণ্ঠ সমর্থন সবসময় অব্যাহত থাকবে। চীনের প্রেসিডেন্ট একদম সরাসরি বলেছেন যে এই হামলা কোনো মতে গ্রহণযোগ্য না, এবং এখন আর কোনো যুদ্ধ নয়, নতুন করে আর কোনো যুদ্ধ গ্রহণযোগ্য হবে না, বরং আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি ভিত্তিতে এই যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি এটা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পুতিনের এই সফরের সময় যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে চীন এবং রাশিয়া এমন একটা ভিত্তি তৈরি করেছে বা ভিত্তি তৈরি করছে যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে নতুন বিশ্ব ব্যবস্থা, যে বিশ্ব ব্যবস্থায় কোনো একক দেশের হাতে ক্ষমতা থাকবে না, অন্তত 3 থেকে 4টি দেশের হাতে বিশ্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকবে, যারা বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আমি এতদিন ধরে রাশিয়া এবং চীনের যে এই যে বিশ্ব পরিবর্তনের যে মিশন এবং সেখানে ইরানের ইনভলভমেন্ট আছে বলতাম, এই কথা আজকে পুতিন এবং শি জিনপিং তাদের যৌথ ঘোষণায় পরিষ্কার করে দিলেন। এবং তারা বলেছেন এই বিশ্ব ব্যবস্থা, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার মূল উদ্দেশ্য এবং কারণ হবে বিশ্বটাকে শান্তিময় করে তোলা, বিশ্বটাকে স্থিতিশীল করা এবং অন্যায়ভাবে কোনো একক দেশের নিপীড়ন, নির্যাতন এগুলো থেকে বিশ্বকে রক্ষা করা, বিশ্বটাকে শান্তিময় করে তোলার অংশ হিসেবে এই বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য তারা কাজ করছেন, এই কথা বলেছেন। তো সব কিছু মিলে আমি সবশেষে আপনাদের অনেকের একটা প্রশ্ন ছিল বা প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের কৌতূহল আমি নিবারণের জন্য বলি যে ডোনাল্ড ট্রাম্প বেশি আদর কদর সমাদর পেলেন, অভ্যর্থনা পেলেন, তাকে সম্মান দেখানো হলো বেশি, নাকি পুতিনকে? আমি আপনাদেরকে বলি পুতিনকে, কারণ বিমানবন্দরে রিসিভ করেছেন পুতিনকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে একেবারে প্রেসিডেন্টের পরেই মূলত তার গুরুত্বপূর্ণ অবস্থান। এরপরে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আরেকটু নিম্নপদস্থ কর্মকর্তা তাকে রিসিভ করেছিলেন এয়ারপোর্টে, পুতিনকে ওয়াং ই রিসিভ করেছেন। এরপরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে, পুতিনেরও বৈঠক হয়েছে, কিন্তু পুতিনের সাথে বৈঠক বেশি দীর্ঘ হয়েছে এবং ইনফর্মাল বলা যায় চা চক্র হয়েছে। আর পুতিনের সাথে যৌথ ঘোষণায় সই করা হয়েছে এবং যৌথ ঘোষণায় অংশ নিয়েছে চীনা প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের সময় যৌথ ঘোষণা ছিল না, এবং স্বাভাবিকভাবে যে আন্তরিকতা, হাসি খুশি যে হৃদ্যতা, এটা পুতিনের বেলায় দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের বেলায় এতটা ছিল না। তো সব কিছু মিলে আপনারা যদি জানতে চান যে পুতিনকে সম্মান দেখানো হলো বেশি না ট্রাম্পকে, অবশ্যই পুতিনকে, এতে কোনো সন্দেহ নেই, একদম নির্দ্বিধায় আমি আপনাদেরকে বললাম। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক প্রশ্নের জবাব আজকের এই আলোচনা থেকে পরিষ্কার হবে। তবে যাবার আগে আপনাদের কাছেই জানতে চাই, শি জিনপিং এবং পুতিন যে ঘোষণা দিলেন যে বিশ্বকে নিরাপদ, স্থিতিশীল এবং শান্তিময় করে তোলার জন্য তারা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়,